এত রাতে আবার কে বাঁশি বাজায়? গ্রামের লোকগুলোর কি ঘুমের কোনো বালাই নেই? আওয়াজটা তো মনে হচ্ছে শ্মশানঘাটের দিক থেকেই আসছে, কিন্তু ওখানে তো এখন কারো থাকার কথা নয়। আরে, ওটা কিসের আলো? লণ্ঠন? না, লণ্ঠনের আলো তো ওভাবে হাওয়ায় ভাসে না। অদ্ভুত তো। অনি, ও অনি, জেগে আছিস বাবা? হ্যাঁ কাকা, এসো। তুমিও যাচ্ছ? জানালাটা খোলা রেখেছিস কেন? তোকে না বললাম সন্ধ্যের পর পূব দিকে জানালা খুলবি না? আরে কাকা, গরম লাগছিল তাই। আর ওই শব্দটা শুনছো? কেউ যেন বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে শ্মশানের দিক থেকে। চুপ কর, ও সব কোনো শব্দ না, ও মনের ভুল, বাতাসের শব্দ। শুয়ে পড়, শুয়ে পড়, আর খবরদার জানালার ধারে যাবি না। কিন্তু কাকা, বাতাসের শব্দে এমন সুর থাকে নাকি? আর একটা আলো দেখলাম। অনি, তুই শহরের ছেলে, অনেক কিছু বুঝিস না। তর্ক করিস না বাবা, এই গ্রামে কিছু নিয়ম আছে। রাত বিরেতে ওদিকে তাকাতে নেই। যা বলছি শোন, আলো নিভিয়ে ঘুমা। ওমা, অনি যে, আয় বাবা, বস। কাল রাতে ঘুম হলো ভালো? বিছানাটা কি শক্ত মনে হলো? না কাকিমা, বিছানা ঠিকই ছিল, কিন্তু ঘুমটা ঠিক জমলো না। নতুন জায়গা, একটু আধটু অমন হয়। দুদিন থাক, সব সয়ে যাবে। কাকা, কাল রাতের ব্যাপারটা তুমি অমন ভয় পেয়ে গেলে কেন বলো তো? কিসের ভয়? কি হয়েছে গো? কিছু না, ও কিছু না। অনি বলছিল রাতে নাকি শিয়াল ডাকার শব্দ শুনেছে। শহরের ছেলে তো, ভয় পেয়েছে। শিয়াল নয় কাকা, বাঁশি, স্পষ্ট বাঁশির আওয়াজ। আর ওই আলোটা। বাঁশি? তুই তুই বাঁশি শুনেছিস নাকি? হ্যাঁ কাকিমা, কেন বলো তো? তোমরা সবাই বাঁশির কথা শুনলে এমন চমকে উঠছো কেন? গ্রামে কি বাঁশি বাজানো বারণ? সুলেখা, তুমি ভেতরে যাও, রান্নাটা দেখো কি। অনি, তোকে বললাম না ওসব নিয়ে মাথা ঘামাস না। গ্রামের কিছু উটকো লোক আছে, নেশাভান করে পড়ে থাকে, ওরাই হয়তো বাজিয়েছে। নেশাখোরেরা এত করুণ সুরে বাঁশি বাজায়? তুই কি পুলিশই জেরা করছিস নাকি? যা, গ্রামে একটু ঘুরে আয়। তবে মনে রাখবি, নদীর ওই পাড়ের শ্মশানটা আর পাশের ওই পোড়ো জঙ্গলটা, ওদিকে একদম যাবি না। ওদিকের মাটি ভালো না। আচ্ছা কাকা, যাচ্ছি না। কিন্তু তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। অনিরুদ্ধ উঠে চলে যায়। বিমল কাকা আর সুলেখা কাকিমা একে অপরের দিকে তাকান। ও কি ফিরে এসেছে গো? 25 বছর তো হয়ে গেল। চুপ করো, দেওয়ালেরও কান আছে। অনেকে কিছু জানতে দেওয়া যাবে না, ও কদিন পরেই চলে যাবে। অনিরুদ্ধ গ্রামের পথ দিয়ে হাঁটছে। গ্রামের নাম নিশ্চিন্দিপুর হলেও মানুষের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। মোড়ের মাথায় একটা চায়ের দোকান, সেখানে কয়েকজন গ্রামবাসী বসে আছে। আসুন আসুন বাবু, আসুন। আপনি কি বিমল দাদা বাবুর ভাইপো? কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, এক কাপ চা দিও তো ভাই, চিনি কম। তা বাবু, গ্রামের হাওয়া কেমন লাগছে? শহরের ধুলোবালি ছেড়ে এই শান্তি, ভালোই তো, তাই না? শান্তি তো বটেই, তবে রাতগুলো বড্ড বেশি নিঝুম। কাল রাতে যা এক কাণ্ড হলো! কি কাণ্ড বাবু? আর বলো না, মাঝরাতে ঘুম ভেঙে গেল এক বাঁশির শব্দে। কে যে এত রাতে বাঁশি বাজায়? আপনি আপনি বাঁশি শুনেছেন বাবু? কোন দিক থেকে আসছিল আওয়াজটা? ওই তো শ্মশানের দিক থেকে। সর্বনাশা কথা, সামনে অমাবস্যা। আমি জানতাম ও জাগবে, ও জাগবেই। কে জাগবে? আপনারা কার কথা বলছেন? বাবু, চাটা খেয়ে বাড়ি যান। ওসব কথা এই ভর দুপুরে না তোলাই ভালো। আপনারা সবাই এমন করছেন কেন? একটা বাঁশি তো বেজেছে, হতে পারে কোনো রাখাল ছেলে। রাখাল ছেলে মাঝরাতে শ্মশানে বাঁশি বাজায় না বাবু। আর ওই সুর মানুষের গলার না, ওটা ডাক, জমের ডাক। হঠাৎ রাস্তা দিয়ে এক পাগল প্রকৃতির লোক ছুটে আসে। তার নাম হরিপদ। গায়ে ময়লা জামা, চুল উস্কো খুস্কো। গন্ধ পাচ্ছিস? তোরা গন্ধ পাচ্ছিস না? পোড়া মাংসের গন্ধ। এই হরিপদ, যা যা এখান থেকে। বাবুকে বিরক্ত করিস না, যা যা। তুই নতুন এসেছিস, তোর গায়ে তো শহরের গন্ধ, কিন্তু সাবধান, ওর গায়ে মাটির গন্ধ, রক্তের গন্ধ। ও খুঁজছে, ও খুঁজছে। তা কাকে খুঁজছে? সেই বরকে খুঁজছে, যে 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 মালা পরাবে বলে গলা টিপেছিল। লাল বেনারসি, তা লাগলো আগুনের ছেঁকা।
25 বছরের প্রতীক্ষা পূর্ণ হবে। বাঁশিটা বাজলেই সব শেষ, সব শেষ। যা যা ভাগ এখান থেকে, পাগল ছাগল কোথাকার। বাবু, ওর কথায় কান দেবেন না। কিন্তু ওজা বলল লাল বেনারসি, আগুন, এসবের মানে কি? পাগলের কথার আবার মানে কি বাবু? আপনি আপনি বাড়ি যান, বেলা বাড়ছে। অনিরুদ্ধ চায়ের দাম মিটিয়ে চিন্তিত মুখে উঠে পড়ে, কিন্তু যাওয়ার সময় সে দেখে হরিপদ শ্মশানের রাস্তার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। দুপুরের রোদ পুকুরের জলে চিকচিক করছে, ঘাট নির্জন। অনিরুদ্ধ পাড়ে বসে আছে, তার মনে অনেক প্রশ্ন। হঠাৎ একজনের পায়ের শব্দ। এক তরুণী জল ভরতে এদিকেই আসছে। তার পরনে সাধারণ শাড়ি, কিন্তু তার চেহারায় অদ্ভুত আভিজাত্য। এই যে শুনছেন? আমায় বলছেন বাবু? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন, আপনাকে আগে দেখিনি তো। আপনি কি এই পাড়াতেই থাকেন? পাড়ায়? হ্যাঁ, তা পাড়াতেই থাকি বলতে পারেন, আবার থাকি না বললেও ভুল হবে না। আমি মৃণালিনী। অদ্ভুত উত্তর তো। আমি অনিরুদ্ধ, কলকাতা থেকে এসেছি। জানি আপনি বিমল বাবুর ভাইপো। কাল রাতে ঘুম হয়নি, তাই না? আপনি জানলেন কি করে? চোখের নিচে কালি পড়েছে যে। আর এই গ্রামে নতুন কেউ এলে প্রথম রাতে শ্মশানের হাওয়া তাকে ছুঁয়ে যায়, এটাই নিয়ম। আপনিও শ্মশানের কথা বলছেন? গ্রামের সবাই ওই জায়গাটাকে এত ভয় পায় কেন বলুন তো? কাল রাতে আমি একটা বাঁশির শব্দ শুনেছি, আর সবাই এমন করছে যেন ভূত দেখেছে। ভূত? মানুষ যাকে ভয় পায় তাকেই ভূত বলে বাবু। কিন্তু সব ভয় কি মিথ্যে? আর বাঁশি, বাঁশি তো শুধু সুর নয়, ওটা কারো বুকের জমানো কান্নাও হতে পারে। আপনি খুব সুন্দর কথা বলেন, কিন্তু আপনি ভয় পান না? শুনলাম ওদিকে নাকি অপদেবতার বাস। অপদেবতা? দেবতা আর অপদেবতার তফাৎ কে করে বাবু? মানুষই তো করে। আর তাছাড়া ভয় তাদের পাওয়া উচিত যাদের মনে পাপ আছে। আমার মনে পাপ নেই, তাই ভয়ও নেই। যাদের মনে পাপ মানে? আপনি কার কথা বলছেন? পুরনো কথা, ধুলো পড়া বইয়ের পাতার মতো, উল্টাতে নেই, কষ্ট বাড়ে। তবে আপনি তো সত্য সন্ধানী মনে হচ্ছে, খুঁজলে হয়তো জানতে পারবেন। দাঁড়ান, আপনি কোথায় থাকেন বললেন না তো? আবার দেখা হবে? দেখা তো হবেই। আপনি তো এখন কিছুদিন আছেন, আর আমি তো আছি আশেপাশেই। মৃণালিনী চলে যায়। তার হাঁটার ভঙ্গিটা খুব ধীর, যেন রাজহাঁসের মতো। কিছুক্ষণ পর বিকেল বেলায় গ্রামের ভেতরে হইচই। অনিরুদ্ধ শব্দ শুনে এগিয়ে যায়। সদানন্দ নামের এক গ্রামবাসীর বাড়ির সামনে ভিড়। সদানন্দ দাওয়ায় বসে আবল তাবল বকছে। ওরে বাবারে, মরে গেলাম রে, আমায় ছেড়ে দে। আমি কিছু করিনি, আমি শুধু দেখেছিলাম। কি হয়েছে গো সদার, এমন করছে কেন? জানি না গো, দুপুরবেলা মাঠ থেকে ফিরলো, বলল যে গা কেমন করছে। তারপর থেকে এই প্রলাপ বকছে, গাটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ডাক্তার ডাকেননি? আরে ডাক্তারে কি করবে এতে? এ তো ওষুধের রোগ নয়, এ হলো ওদের কাজ। হ্যাঁ, ওদের মানে? আপনারা কি সবকিছুতেই কুসংস্কার টেনে আনবেন? সরুন তো দেখি। অনিরুদ্ধ সদানন্দের কপালে হাত দেয়। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সদানন্দ হঠাৎ অনিরুদ্ধর হাত খামচে ধরে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বাবু, বাবু আপনি পালান, ও এসেছে, ওই মেয়েটা এসেছে। কে এসেছে সদানন্দ কাকা? চন্দ্রমুখী। ওর হাতে সেই বালা, রূপোর বালা। ও আমার দিকে তাকিয়ে হাসছিল, শ্মশানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। ও বদলা নেবে বাবু, গ্রামের কাউকে ছাড়বে না। চন্দ্রমুখী? ও তো 25 বছর আগে মরে গেছে, আবার ফিরে এলো। সর্বনাশ হবে এবার। চন্দ্রমুখী কে? ভিড় থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসে। নাম ভবতোষ। চুপ কর সদা, জ্বরের ঘরে কি বকছিস তার ঠিক নেই। বাবু আপনি জানতো, আমরা ও যা খবর দিয়েছি। ওঝা দিয়ে জ্বর সারাবেন? লোকটা তো ভয়ে মরে যাবে। চন্দ্রমুখী কে আমাকে বলুন। সব কথা জানতে নেই বাবু, যা শুনলেন ভুলে যান। এই গ্রামের মরা মাটি খুঁড়লে শুধু হাড়গোড় বেরোবে না, সাথে অনেক কালো সাপও বেরোবে। নিজের ভালো চাইলে এসব থেকে দূরে থাকুন। অনিরুদ্ধ বুঝতে পারে এরা কেউ মুখ খুলবে না। সে ভিড় থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মাথায় ঘুরছে সদানন্দের কথাগুলো। রূপোর বালা। আজ দুপুরে পুকুর ঘাটে
সেই মৃণালিনীর হাতেও তো একটা রূপোর বালা দেখেছিল, খুব পুরনো দিনের নকশা। তবে কি? সূর্য ডুবে গেছে, চারপাশ ঝাপসা। অনিরুদ্ধ বাড়ির বাইরে পাইচারি করছে। সে ভাবছে মৃণালিনীর কথা, সদানন্দের ভয়ের কথা। মৃণালিনী মেয়েটা রহস্যময়ী। সদানন্দ বলল চন্দ্রমুখীর কথা, 25 বছর আগের ঘটনা। মৃণালিনীর বয়স তো বড়জোর 23-24। তাহলে কি সম্পর্ক? আর ওই হরিপদ পাগলটাই বা বলল কেন ফিরে এসেছে? অনি, একা কি করছিস? ঘরে আয়, সন্ধে হয়ে গেছে। কাকা, একটা সত্যি করে কথা বলো তো, চন্দ্রমুখী কে ছিল? তুই আবার ওই নামটা মুখে আনলি? তোকে না বারণ করলাম। সদানন্দ কাকা জ্বরের ঘরে নামটা বলছিল, গ্রামের সবাই ভয় পাচ্ছিল। তুমি যদি সত্যিটা না বলো, আমি কিন্তু নিজেই খুঁজে বের করব। তুই বড্ড একগুঁয়ে। তবে শোন, চন্দ্রমুখী ছিল এই গ্রামের এক অভিশাপ। নিচু জাতের মেয়ে, কিন্তু রূপ ছিল আগুনের মতো, আর বাঁশি বাজাতো জাদুকরের মতো। গ্রামের জমিদার বাড়ির ছোট ছেলে রত্নেশ্বর, মানে এখন যে জমিদার, তখন সে যুবক। রত্নেশ্বর ওই মেয়ের প্রেমে পড়েছিল। তারপর একদিন ঝড় জলের রাতে মেয়েটা নিখোঁজ হয়ে যায়। 2 দিন পর শ্মশানের ধারে ওর লাশ পাওয়া যায়। লোকে বলে মেয়েটা নাকি আত্মহত্যা করেছিল। কিন্তু কি? লাশটা যখন পাওয়া যায়, ওর গলায় নাকি কালশিটে দাগ ছিল, আর ওর সাথের বাঁশিটাও কোথাও পাওয়া যায়নি। আর ওই লাশের পাশে ওই চন্দ্রমুখীর মামা হরিপদ পাগলকে বসে কাঁদতে দেখা গিয়েছিল। যদিও সে সেই ঘটনার পর থেকেই পাগল হয়ে গিয়েছিল, তবে আগে সে ভালোই সুস্থ ছিল। সবাই বলে সে শোকে এমনটা হয়েছে। আর সেই থেকেই সেই পাগল সবাইকে বলে বেড়ায়, বাঁশি বাজবে 25 বছর পর, সে আসবে তার প্রতিশোধ নিতে, সব শেষ হবে, সব। তাই গ্রামের লোকজনের মনে এত ভয়। এটা তো গল্প কাকা, 25 বছর আগের গল্প। কিন্তু সদানন্দ কাকা আজ দুপুরে তাকে দেখলো কি করে? ওটাই তো ভয়, পাপ কখনো মরে না। উনি সদানন্দ তখন রত্নেশ্বরের খাস চাকর ছিল, হয়তো সে কিছু জানতো। তুই এসব নিয়ে ঘাটাঘাটি করিস না। রত্নেশ্বর রায় এখন গ্রামের মাথা, তার কানে এসব কথা গেলে বিপদ হবে। রত্নেশ্বর রায়? বুঝলাম। অনিরুদ্ধ সিদ্ধান্ত নিয়েছে সে রত্নেশ্বর রায়কে দেখবে। সে জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটার ভান করে। বিশাল পুরনো বাড়ি, কিন্তু এখন জরাজীর্ণ। সামনে একজন বসে আছেন চেয়ারে, ইনি রত্নেশ্বর রায়। ও ভাই, একটু জল পাওয়া যাবে? বড্ড তেষ্টা পেয়েছে। দাঁড়ান বাবু, দিচ্ছি। কে ওখানে? কে এসেছে? নমস্কার, আগে আমি অনিরুদ্ধ, বিমল রায়ের ভাইপো। কলকাতা থেকে এসেছি। ও, বিমলের ভাইপো। তা ভেতরে এসেছো কেন? একটু জল খেতে চাইলাম, আর বাড়িটা খুব সুন্দর, তাই দেখছিলাম। সুন্দর এককালে ছিল, এখন তো সব শ্মশান হয়ে গেছে। শ্মশান? একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? কি কথা? গ্রামের লোকেরা বলছিল রাতে শ্মশান থেকে নাকি বাঁশির শব্দ আসছে। আপনি কিছু শুনেছেন? আপনারও বাড়ি তো শ্মশানের কাছেই। রত্নেশ্বরের মুখটা মুহূর্তের জন্য বিকৃত হয়ে যায়। তিনি সোজা দাঁড়িয়ে ওঠেন। বাঁশি? কে বললো বাঁশি? ওসব মিথ্যে কথা, কেউ বাঁশি বাজায় না। সে মরে গেছে, সে মরে গেছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা কাজের মেয়ে বেরিয়ে আসে। অনিরুদ্ধ চমকে ওঠে। মেয়েটা হুবহু মৃণালিনীর মতো দেখতে, উচ্চতাও এক, আর মেয়েটার হাতেও সেই একই রকম একটা রূপোর বালা। কর্তা, ও কর্তা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তোমার হাতে ওটা কিসের বালা গো? এটা এটা তো আমার দিদিমা দিয়েছিল, পুরনো জিনিস। কেন বাবু? না না, এমনি, খুব সুন্দর তো তাই। যাও তুমি এখান থেকে, যাও। বিমলকে গিয়ে বলবে তার ভাইপো যেন আমার সীমানায় আর না আসে। যাও। অনিরুদ্ধ দ্রুত পায়ে বেরিয়ে আসে, কিন্তু তার মাথায় একটা অঙ্ক মিলতে শুরু করেছে। কাজের মেয়েটার বালা আর মৃণালিনীর বালা এক। সদানন্দ বলেছিল চন্দ্রমুখীর হাতেও বালা ছিল। এই বালার রহস্য কি? আর রত্নেশ্বর রায় সে মরে গেছে বলে অত ভয় পেলেন কেন? এদিকে বিকেল গড়িয়ে সন্ধে। গ্রামের প্রান্তে এক মন্দির। অনিরুদ্ধ মৃণালিনীকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছয়। মৃণালিনী মন্দিরের চাতালে বসে আছে, তার দৃষ্টি দূরে। তুমি এখানে? আমি সারা গ্রাম তোমায় খুঁজে বেড়াচ্ছি। আমায় খোঁজার কি খুব দরকার বাবু? আমি তো হারিয়ে যাইনি। মৃণালিনী, আমি আজ রত্নেশ্বর রায়ের বাড়ি গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। ও বাড়ির কাজের মেয়ের হাতে হুবহু তোমার হাতের মতো একটা বালা। আর সদানন্দ কাকাও জ্বরের ঘোরে
এই বালার কথাই বলছিল। চন্দ্রমুখীর হাতেও নাকি। বালা তো গয়না মাত্র অনিরুদ্ধ, আসল হলো স্মৃতি। এই বালা জোড়া ছিল, একটা ছিল চন্দ্রমুখীর হাতে, আর একটা সে তার সইকে উপহার দিয়েছিল। সে সইয়ের নাতনিই হয়তো আজ ওই বাড়িতে কাজ করে। তুমি এত খবর রাখো কি করে? তুমি কে মৃণালিনী? তুমি কি সত্যিই পাশের গ্রাম থেকে এসেছো নাকি? নাকি আমি সেই অতীত যা তোমরা ভুলতে চেয়েছ। অনিরুদ্ধ, তুমি সত্য খুঁজছ তাই না? সত্য খুব তেতো হয়। রত্নেশ্বর রায় কেন ভয় পায় জানো? কারণ চোরের মন বুঁচকার দিকে। রত্নেশ্বর রায় কি চন্দ্রমুখীকে খুন করেছিল? খুন? খুন তো ছোট শব্দ। সে বিশ্বাস হত্যা করেছিল। ভালোবাসার অভিনয় করে মেয়েটাকে শ্মশানে ডেকেছিল। তারপর জানো অনিরুদ্ধ, মানুষের ছোঁয়া শরীরে দাগ ফেলে, আর বিশ্বাসঘাতকতার ছোঁয়া আত্মায় দাগ ফেলে। সেই দাগ মুছতে আত্মা বারবার ফিরে আসে। তো তুমি কি চন্দ্রমুখীর কোনো আত্মীয়? ওর বোন? আত্মীয়? রক্তের সম্পর্ক কি শুধু আত্মীয় হয়? আমি এসেছি বিচার চাইতে। আজ অমাবস্যা, আজ রাতটা খুব লম্বা হবে অনিরুদ্ধ। তুমি কি থাকবে আমার পাশে, নাকি ভয় পেয়ে পালাবে? আমি ভয় পাই না, আমি সত্যটা দেখতে চাই। তবে আজ রাতে শ্মশানে এসো, সব প্রশ্নের উত্তর পাবে। কিন্তু সাবধান, যা দেখবে তা সহ্য করার ক্ষমতা রেখো। মৃণালিনী মন্দিরের অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। নিমেষের মধ্যে সে জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে যায়। রাত 10টা, আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সদানন্দর ঘরে টিম টিম করে লণ্ঠন জ্বলছে। সদানন্দ জ্বরে কাঁপছে। ওরে দরজা খোল, আমাকে যেতে হবে, ও ডাকছে, বাঁশি বাজছে। ওগো, ওগো তুমি চুপ করো, চুপ করো তুমি। কোথাও বাঁশি বাজছে না, ওটা তোমার মনের ভুল, মনের ভুল। হঠাৎ জানালার বাইরে সেই করুণ বাঁশির সুর ভেসে আসে। এবার সুরটা অনেক কাছে। সদানন্দ এক ঝটকায় উঠে দাঁড়ায়। শুনলি শুনলি তোরা? ও এসেছে, ও নিতে এসেছে। সদানন্দ এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ওগো, ওগো যেও না, যেও না। আরে ওটা সদানন্দ কাকা না? দেখি তো একটু। সদানন্দ মন্ত্রমুগ্ধের মতো ছুটছে। শ্মশানের কাছাকাছি গিয়ে হঠাৎ একটা বিকট বজ্রপাত হয়। আলোয় দেখা যায় শ্মশানের সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, লাল শাড়ি পরা। মাফ করে দে, আমি শুধু দেখেছিলাম, আমি কাউকে বলিনি। রত্নেশ্বর বাবু আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছিল, আমায় মারিস না। ছায়ামূর্তিটি এগিয়ে আসে না। সদানন্দ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরটা দুমড়ে মুচড়ে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পিষে ফেলছে। অনিরুদ্ধ যখন সেখানে পৌঁছয় ততক্ষণে সব শেষ। সদানন্দের চোখ উল্টে গেছে। নেই, মারা গেছে। হার্ট অ্যাটাক নাকি ভয়ে? অনিরুদ্ধ শ্মশানের দিকে তাকায়, সেখানে কেউ নেই। কিছুক্ষণ পর হঠাৎ সে দেখে গ্রামের দিক থেকে কেউ একজন শ্মশানের দিকে আসছে। মৃণালিনী এত রাতে এখানে? অনিরুদ্ধ লক্ষ্য করে মৃণালিনী হেঁটে যাচ্ছে, মাটিতে তার পা স্পর্শ করছে না। আরে ও মাটির উপর দিয়ে হাঁটছে না, ও ভাসছে। তার মানে মৃণালিনী মানুষ নয়। কিছুক্ষণ পর সেখানে আর একটা মূর্তি দেখা যায়। রত্নেশ্বর রায়, তার হাতে একটা পিস্তল। তিনি টলতে টলতে আসছেন। দেখে মনে হচ্ছে তিনি যেন কারো ডাকে বাধ্য হয়ে এখানে আসছেন। শ্মশানের মাঝখানে একটা পুরনো চিতা সাজানো আছে, যদিও তাতে আগুন নেই। মৃণালিনী গিয়ে সেই চিতার উপর বসে। রত্নেশ্বর রায় সামনে এসে দাঁড়ান। কোথায় তুই? বেরো, আমি জানি তুই এখানেই আছিস। 25 বছর ধরে তুই আমায় জ্বালাচ্ছিস, আজ আমি তোকে চিরকালের মতো শেষ করব। কাকে শেষ করবে রত্নেশ্বর?
যে আগেই মরে গেছে তাকে কি মারা যায়? তুই তুই কে? তুই সেই মেয়েটা না, পাশের গ্রামের মৃণালিনী? আমি মৃণালিনী নই, আমি তোমার পাপ, আমি তোমার অতীত। চিনতে পারছো না? এই সে শাড়ি যেটা তুমি আমাকে শেষবার দিয়েছিলে। চন্দ্রমুখী? না না না, এ হতে পারে না। আমি নিজের হাতে তাকে পুড়িয়েছি। শরীর পুড়িয়েছ, কিন্তু আমার অতৃপ্ত বাসনা, আমার ভালোবাসা, তুই বলেছিলি আমায় বিয়ে করবি। শ্মশানে ডেকে এনে তুই আমায় গলায় দড়ি দিলি, কারণ তোর বাবা সম্পত্তি থেকে তোকে ত্যায্য করার ভয় দেখিয়েছিল। ছি রত্নেশ্বর, টাকার জন্য তুই ভালোবাসা বেচলি। হে ভগবান, এত বড় বিশ্বাসঘাতকতা! আমি ভুল করেছি, আমায় মাফ করে দে। আমি আর পারছি না। প্রতি রাতে এই বাঁশির সুর, আমি পাগল হয়ে যাব। পাগল তো তুই হবি, কিন্তু তার আগে তোকে আমার যন্ত্রণাটা বুঝতে হবে। মৃণালিনী উঠে দাঁড়ায়, আকাশ চিরে বাজ পড়ে। সেই আলোয় অনিরুদ্ধ দেখে মৃণালিনীর সুন্দর শরীরটা পাল্টে যাচ্ছে। চোখ দুটো থেকে যেন আগুন বেরিয়ে আসছে, চুলগুলো সাপের মতো ফুসছে। এ এক বিভীষিকাময় পিশাচী রূপ। আমার বাঁশি আজ তোর শেষ গান গাইবে রত্নেশ্বর। নাচ, তুই নাচ। পিশাচিটি বাঁশিতে ফু দেয়, সেই সুর আর করুণ নেই, এক মারণ সুর। থামা থামা থামা, মরে গেলাম। মরবি তো বটে, কিন্তু সহজে নয়। যেমন আমি ছটফট করে মরেছিলাম, তুইও তেমনি মরবি। আমার গলায় দড়ির দাগটা এখনো জলে রত্নেশ্বর, তোর গলাটাও একটু জ্বলা দরকার। রত্নেশ্বর নিজের গলা চেপে ধরে, তার চোখ মুখ নীল হয়ে যায়। মাফ নে, আছে শুধু মুখ। যা, নরকে যা। রত্নেশ্বর একটা বিকট চিৎকার দিয়ে নিথর হয়ে যান। তার চোখ দুটো খোলা, তাতে চূড়ান্ত আতঙ্ক। পিশাচি এবার অনিরুদ্ধের লুকোনো জায়গার দিকে তাকায়। অনিরুদ্ধ ভয়ে জমে গেছে, সে নড়তে পারছে না। ভয় পেও না অনিরুদ্ধ, নির্দোষের রক্ত আমি চাই না। তুমি সত্য চেয়েছিলে, সত্য দেখলে, এবার যাও, আর কখনো পিছনে ফিরে তাকিও না।